আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 কাজ ক্ষমতা শক্তির পার্ট 5। এই ভিডিওতে আমি সংরক্ষণশীল ও অসংরক্ষণশীল বল, শক্তি নিত্যতার সূত্র বা সংরক্ষণশীলতা নীতি, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতার সূত্র, সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি নিত্যতা এবং শক্তির নিত্যতা সূত্রের ব্যবহার, এই কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল কি? সংরক্ষণশীল বল যে বল দ্বারা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে পূর্ণচক্র সম্পন্ন করে ওই বিন্দুতে নিয়ে আসলে কৃত কাজ যদি শূন্য হয় তখন ওই বলকে বলা হয় সংরক্ষণশীল বল। যেমন অবিকর্ষজ বল, সেটা হচ্ছে সংরক্ষণশীল বল। কিভাবে? মনে করি এটা হচ্ছে ভূমিতে একটা বিন্দু হচ্ছে এ বিন্দু। তো এ বিন্দু থেকে আমি একটি বস্তুকে বি বিন্দুতে নিয়ে আসলাম এইচ উচ্চতায় বি বিন্দুতে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসছি কোন বলের বিরুদ্ধে কাজ করে? অবিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করে। তাহলে এই ক্ষেত্রে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কৃত কাজকে যদি আমরা W1 দিয়ে ডিনোট করি, তো অবিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কি হবে? -FH। এই বলটা হচ্ছে অবিকর্ষজ বলের সমান বল, যেটা দিয়ে আমরা তাকে এ থেকে বিতে নিয়ে আসছি এবং এতে তার সরণ হয়েছে H। তাহলে অবিকর্ষজ বল দ্বারা যদি আমরা কৃত কাজটা হিসাব করি, তাহলে এই ক্ষেত্রে কি হবে? অবিকর্ষজ বলটা যেদিকে কাজ করতেছে আর আমরা তার বিপরীত দিকে সরণ ঘটাচ্ছি, এই জন্য -FH হয়েছে। যেহেতু বল এবং সরণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, এই জন্য আমরা এখানে কি লিখছি? -FH লিখছি। মানে বল যেদিকে কাজ করতেছে সরণ তার বিপরীত দিকে মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। এখন আবার যদি বি বিন্দু থেকে বস্তুকে এ বিন্দুতে নিয়ে আসা হয়, তখন অবিকর্ষজ বল দ্বারা কৃত কাজ হবে। তো ওই অবস্থায় কৃত কাজকে যদি আমরা W2 দিয়ে ডিনোট করি, তো বলটা যেদিকে, অবিকর্ষজ বলটা যেদিকে, সরণটাও সেদিকে। তো সেই ক্ষেত্রে যখন বি থেকে সে এতে আসছে, সেই ক্ষেত্রে অবিকর্ষজ বল দ্বারা কৃত কাজ হবে FH। অবশ্যই সেটা পজিটিভ, কারণ বল যেদিকে সরণ সেদিকে। তাদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রি মান কত? 1। তাহলে FH কে 1 দিয়ে গুণ করলে FH থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি মোট কৃত কাজটা হিসাব করতে চাই, তাকে W দিয়ে ডিনোট করি। W সমান কি হবে? W1 প্লাস W2। তাহলে -FH প্লাস FH 0 হয়ে গেল। তাহলে যে বল দ্বারা কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে পূর্ণ চক্র সম্পন্ন করে আবার ওই বিন্দুতে নিয়ে আসলে কৃত কাজ যদি শূন্য হয় তখন ওই বলকে বলা হয় সংরক্ষণশীল বল। তাহলে আমরা বলতে পারি অবিকর্ষজ বল একটি সংরক্ষণশীল বল। আমরা যখন এ থেকে বিতে নিয়ে গেছি তখন অবিকর্ষজ বল দ্বারা কৃত কাজ -FH হয়েছে। আবার যখন বি থেকে সে এতে নেমে আসছে, অর্থাৎ পূর্ণ চক্র সম্পন্ন করে আবার ওই বিন্দুতে ফিরে আসছে, তখন কৃত কাজ কত হলো? +FH হলো। এখন দুইটা যোগ করে আমরা কি পেয়ে গেলাম? মোট কৃত কাজ হচ্ছে 0। তাহলে এই বলটাই হচ্ছে সংরক্ষণশীল বল। এখন আমরা দেখব অসংরক্ষণশীল বল কি। অসংরক্ষণশীল বল হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, যে বল দ্বারা একটি নির্দিষ্ট বিন্দু থেকে পূর্ণচক্র সম্পন্ন করে আবার ওই বিন্দুতে নিয়ে আসলে কৃত কাজ শূন্য হয় না, ওই বলকে বলে অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। কিরকম? মনে করি একটা তলে এ অবস্থানে একটি বস্তু রাখা আছে। এই বস্তুর উপর F বল প্রয়োগ করলাম। F বল প্রয়োগ করা সেটা এ থেকে বিতে আসলো। এখন এই যে বস্তুর গতিটা যেদিকে, ওই গতির বিপরীত দিকে কি বল কাজ করবে? ঘর্ষণ বলটা কাজ করবে। তাহলে ঘর্ষণ বলটা কাজ করতেছে কোন দিকে? এদিকে। এইটা হচ্ছে গিয়ে আমার কর্তৃক প্রযুক্ত বল বা ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল। আর ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? বিপরীত দিকে, গতির বিপরীত দিকে কাজ করে। এটা হচ্ছে f। এখন এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ করতে হবে। আমি বল যেদিকে প্রয়োগ করছি, এ থেকে সে বিতে আসছে, তার সরণটা হচ্ছে গিয়ে S। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ যদি আমি W1 দিয়ে প্রকাশ করি, সেটা হবে -FS। কারণ ঘর্ষণ বল যেদিকে ক্রিয়া করতেছে তার সরণটা হচ্ছে বিপরীত দিকে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এখানে আমি যদি বসাই FS cos 180 ডিগ্রি, তাহলে আলটিমেটিক রেজাল্টটা কি আসবে? -FS হবে। তার মানে এটা বলে নিতে পারি বল যেদিকে সরণ তার বিপরীত দিকে হওয়ার কারণে এটা হচ্ছে ঋণাত্মক কাজ। আচ্ছা, এখন বি থেকে আবার বস্তুটি যখন এতে আসবে, মনে করি এদিকেও বল প্রয়োগ করলাম, এখন এদিকে বল প্রয়োগ করে বি থেকে তাকে এতে নিয়ে আসলাম, তখন
প্রযুক্ত বলটা যেদিকে, ঘর্ষণ বল তার কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে কাজ করবে। তো বি থেকে যখন এতে আসবে সেক্ষেত্রেও ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, এটা যদি W2 দিয়ে প্রকাশ করা হয় তো সেটাও কি হবে, মাইনাস এফ এস হবে। কারণ ঘর্ষণ বলটা সব সময় গতির বিপরীত দিকে কাজ করে, তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ অলওয়েজ কি আসবে, মাইনাসই আসবে। এখন এই দুটো যদি যোগ করি কৃত কাজ W সমান কি হবে, W1 প্লাস W2 মাইনাস এফএস প্লাস দিয়ে মাইনাস এফএস, তাহলে আলটিমেট রেজাল্টটা কি পাবো, মাইনাস 2FS। তাহলে এই ক্ষেত্রে বলা যায় কৃত কাজের মান কি আসে নাই, শূন্য আসে নাই। কারণ আমি যেদিকে বল দিচ্ছি ঘর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে বল যেদিকে সরণ তার বিপরীত দিকে হয়, কৃত কাজ এ থেকে বিতে যেতে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ মাইনাস এফএস। আবার যখন বি থেকে বল প্রয়োগ করে এতে আনছি, মানে একটা পূর্ণচক্র সম্পর্ক করে আবার ওই জায়গায় নিয়ে আসছি, তখন বল যেদিকে প্রয়োগ করা হয়েছে ঘর্ষণ বল তার বিপরীত দিকে, তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ সেক্ষেত্রে কি হবে, মাইনাস এফএস। তাহলে দুইটা যোগ করে একটি পূর্ণচক্র সম্পন্ন করে আবার এ থেকে যখন এতে আসছে তখন কৃত কাজ এই দুইটা যোগ করে কত পাইলাম, মাইনাস 2FS। তার মানে বলা যায় এই ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ একটি পূর্ণচক্রে, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ একটি পূর্ণচক্রে শূন্য হবে না। দ্যাটস মিন এটা হচ্ছে গিয়ে অসংরক্ষণশীল বল, শূন্য হলে সংরক্ষণশীল বল। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এরপরে যেটা সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, সেটা কি আমরা একটু জেনে নেই। শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, তবে তাকে একটি অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায়। মহাবিশ্ব সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল এখনও ঠিক একই পরিমাণে শক্তি বিদ্যমান রয়েছে, তবে একটা সিস্টেমের ক্ষেত্রে অনবরত কি হবে, শক্তির রূপান্তর হবে। তো রূপান্তরিত শক্তিগুলো যদি আমরা যোগ করি প্রাথমিক অবস্থায় যে শক্তি ছিল তার সম পরিমাণে পাওয়া যাবে। ফর এক্সাম্পল মনে করি এটা হচ্ছে একটা জেনারেটর। তো জেনারেটরের কাজ কি, রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করা। মনে করি এর মধ্যে 100 জুল রাসায়নিক শক্তি দেয়া হয়েছে, তার থেকে বিদ্যুৎ শক্তি পাইলাম 30 জুল, আর বাকি 30 জুল হলো শব্দ শক্তি এবং বাকি 40 জুল হলো শব্দ শক্তি। এখন এই রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। যেগুলা রূপান্তরিত হয়েছে এই সবগুলা যোগ করে দেখা যাবে 100 জুলই হচ্ছে। তার মানে মোট শক্তি কখনো চেঞ্জ হয় না একটি সিস্টেমের ক্ষেত্রে, কিন্তু শক্তির কি হয়, রূপান্তর হয় একটি অবস্থা থেকে অন্য অবস্থায়। তো এরকম বলা যায় এটাই হচ্ছে শক্তির নিত্যতা, যে মোট শক্তি সবসময় কি থাকবে, অপরিবর্তনীয় থাকবে, তবে শক্তির কি হবে, রূপান্তর হবে একটি অবস্থা থেকে অন্য অবস্থায়। এই শক্তির নিত্যতা সূত্র আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রমাণ করে দেখব যে কিভাবে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে পরন্ত বস্তু। মনে করি এটা হচ্ছে ভূমি সি, ভূমি সি থেকে এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতায় এম ভরের একটি বস্তুকে স্থির অবস্থায় রাখা হলো, তাহলে এই অবস্থায় তার আদি বেগ ইউ সমান কি হবে, 0 হবে। আচ্ছা, এখন এরপর বস্তুটিকে ছেড়ে দেয়া হলো, তো ছেড়ে দেওয়ার মুহূর্তে আরেকটা বিন্দু আমি ধরে নিলাম এটা হচ্ছে বি বিন্দু, এবং ধরে নিলাম বি বিন্দু ভূমি সি থেকে x মিটার উচ্চতায়। তাহলে এ থেকে সি হচ্ছে এইচ, আবার বি থেকে সি ধরে নিচ্ছি এক্স, তাহলে এ থেকে বি কি হবে, টোটাল এইচ থেকে এক্স বিয়োগ করে দিলে এটা হবে এইচ মাইনাস এক্স। এখন এ বিন্দুতে মোট শক্তি, অর্থাৎ এ বিন্দুতে গতিশক্তি প্লাস বিয়োগ শক্তি করে দেখব কত আসে, এবং বি বিন্দুতে দেখব মোট শক্তি কত আসে, সি বিন্দুতে মোট শক্তি দেখব কত আসে। অবশ্যই এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সেম আসবে, অর্থাৎ সেটা শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। মোট শক্তি কোনো বিন্দুতে ভিন্ন হবে না, একই হবে। তবে এ বিন্দুতে বেগ শূন্য হয়, গতিশক্তি শূন্য, এবং এ বিন্দুতে সে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় থাকার কারণে এ বিন্দুতে সমস্ত শক্তি বিভব শক্তি, কিন্তু যখন ছেড়ে দেয়া হবে বি বিন্দুতে আসার পর তার উচ্চতা কমে যাচ্ছে, উচ্চতা কমে গেলে বিভব শক্তি কমে যায়, কিন্তু যতই নিচের দিকে পড়ে ত্বরণে পড়ে তখন তার বেগটা বাড়তে থাকে। তাহলে আমি বলতে পারি বি বিন্দুতে বিভব শক্তি হ্রাস পাচ্ছে, গতিশক্তি বেড়ে যাচ্ছে, অর্থাৎ যে পরিমাণ বিভব শক্তি কমতেছে ওইটা গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, কিন্তু বিভব শক্তি এবং গতিশক্তি যোগ করে এ বিন্দুর মোট শক্তির সমান পাওয়া যাবে। যখন সিতে চলে আসবে
তখন উচ্চতা শূন্য হয়ে যাওয়ায় বিভব শক্তি শূন্য হবে, কিন্তু সি বিন্দুতে সে সর্বোচ্চ বেগে আঘাত করবে, তার মানে সি বিন্দুতে সমস্ত শক্তি গতিশক্তি হয়ে যাবে। এখন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এই প্রত্যেকটা পয়েন্টে আমরা মোট শক্তি কি পাবো? সেম পাবো। এই জিনিসটা আমি এখন প্রুফ করে দেখাচ্ছি। প্রথমে এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুতে বেগ শূন্য হওয়ায় এ বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে গতিশক্তি ই কে এ সমান হচ্ছে গিয়ে 0। এ বিন্দুতে বিভব শক্তি ই পি সমান কি হবে? যেহেতু এ বিন্দুতে সে ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, তাহলে এ বিন্দুতে বিভব শক্তি হবে এম জি এইচ। তাহলে সুতরাং বলা যায় এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তিকে আমি ই এ দিয়ে ডিনোট করলাম। ই এ সমান কি হবে? ই কে এ প্লাস ই পি এ। তো ই কে এ তো 0 আর ই পি এ কত? এম জি এইচ। তাহলে 0 প্লাস এম জি এইচ সমান হচ্ছে গিয়ে এম জি এইচ। এটুকু আমরা পেয়ে গেলাম। এখন যখন সে বি বিন্দুতে আসলো তখন তার গতিশক্তি থাকবে। তো বি বিন্দুতে যদি আমরা গতিশক্তি বের করতে চাই, বি বিন্দুতে বেগ কত সেটা আমাদেরকে জানা লাগবে। আচ্ছা, আমি ধরে নিলাম বি বিন্দুতে বেগ ভি, বি বিন্দুতে বেগ ভি হলে আমরা কি লিখতে পারি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g। এখন দেখি সে এ থেকে বি বিন্দুতে আসছে, কতটুকু দূরত্ব অতিক্রম করে? এইচ মাইনাস এক্স। তো আমরা বেগের ক্ষেত্রে দেখব যে দূরত্বটা বসাবো সেটা দেখব সে কতটুকু দূরত্ব অতিক্রম করে ওই জায়গায় আসছে। এ থেকে বি বিন্দুতে আসছে কতটুকু দূরত্ব করে? এইচ মাইনাস এক্স। তার মানে ওই এখানে বসবে এইচ মাইনাস এক্স। কই থেকে কই আসছে? আচ্ছা, ইউ এর মান তো 0, তো এটা আর লিখলাম না। তাহলে ভি স্কোয়ার সমান আমরা কি পাবো? 2g এইচ মাইনাস এক্স। এটুকু আমরা পেয়ে গেলাম। সুতরাং বি বিন্দুতে আমরা এখন গতিশক্তি ই কে বি সমান কি লিখব? হাফ এম ভি স্কোয়ার। তো হাফ দিলাম, এম দিলাম, ভি স্কোয়ার সমান কি পাইছি? 2g এইচ মাইনাস এক্স। এই 2 কাটা গেল, তাহলে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে গিয়ে এম জি সাথে কি এইচ মাইনাস এক্স। এখন এটাকে গুণ করে দিলে কি হবে? এম জি এইচ মাইনাস এম জি এক্স। এইটুকু আমরা পেয়ে গেলাম। এবং বি বিন্দুতে বিভব শক্তি, ওটাকে যদি আমরা ইপিবি দিয়ে ডিনোট করি, ইপিবি সমান কি লেখা যাবে? এম জি। বি বিন্দুতে সে ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে? এক্স মিটার। বিভব শক্তি হিসাব করতে হয় সে ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে তার উপর ভিত্তি করে। তাহলে যেহেতু এক্স মিটার উচ্চতা আছে, তাহলে কি হবে? ইপিবি ইকুয়ালস টু এম জি এক্স। তাহলে সুতরাং বি বিন্দুতে মোট শক্তি, ওটা যদি ইবি দিয়ে ডিনোট করি, ইবি সমান কি হবে? ই কে বি প্লাস ইপি বি। ই কে বি কত? এম জি এইচ মাইনাস কি হবে? এম জি এক্স। আচ্ছা, এখন প্লাস দিব, প্লাস দিয়ে ইপিবি কত হবে? এম জি এক্স। কাটো, এই দুটা কাটলে কি থাকবে? শুধু এম জি এইচ থাকবে। এম জি এইচ আমরা এখানে লিখে ফেললাম। তাহলে বি বিন্দুতেও মোট শক্তি আমরা কত পাইলাম? এম জি এইচ, যেটা এ বিন্দুর মোট শক্তির সমান। তাহলে মোট শক্তি সবসময় অপরিবর্তনীয় থাকবে। এখন দেখেন সি বিন্দুতে যখন চলে আসলো উচ্চতা শূন্য হয়ে গেল। উচ্চতা শূন্য হলে কোন শক্তি শূন্য হয়? বিভব শক্তি শূন্য হয়। তাহলে সি বিন্দুতে ইপিসি অর্থাৎ বিভব শক্তি কি হবে? 0 হবে। এখন সি বিন্দুতে যদি আমরা গতিশক্তি বের করতে চাই, সি বিন্দুতে বেগ কত সেটা বের করতে হবে। তাহলে সি বিন্দুতে বেগ v1 হলে আমরা কি লিখতে পারি? v1 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g। এখন দেখি সি বিন্দুতে আসছে কই থেকে? এ থেকে আসছে, কতটুকু দূর করে? এইচ। তাহলে এই জায়গায় বসবে এইচ। আদিবেগ ছিল 0, তাহলে ইউ এর মান কত হবে? 0। তাহলে v1 স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? 2gh। এখন সি বিন্দুতে গতিশক্তি ই কে সি সমান কি হবে? হাফ এম v1 স্কোয়ার। হাফ দিলাম, এম দিলাম, আর v1 স্কোয়ার সমান কি হবে? 2gh। 2 এ 2 এ কাটা গেল, তাহলে কি থাকবে? mgh। তাহলে mgh হচ্ছে গিয়ে সি বিন্দুর গতিশক্তি। তাহলে এখন আমরা যদি সি বিন্দুতে মোট শক্তি বের করতে চাই, সি বিন্দুতে মোট শক্তি
ই সি সমান কি হবে, ই সি সমান হবে ইপিসি প্লাস ই কে সি। ইপিসি কত 0, ইকেসি কত mgh। তাহলে দুটো যোগ করলে কত থাকবে, mgh থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা পয়েন্টে এ পয়েন্টও মোট শক্তি ছিল mgh, বি পয়েন্টও মোট শক্তি কত mgh, সি পয়েন্টও মোট শক্তি mgh। তার মানে মোট শক্তি অলওয়েজ কি থাকবে, অপরিবর্তনীয় থাকবে। তবে এ বিন্দুতে সমস্ত শক্তি ছিল বিভব শক্তি, যখন বি বিন্দুতে আসছে বিভব শক্তি কমে গেছে, গতিশক্তি বৃদ্ধি পাইছে। তবে এই দুটার মোট কিন্তু এ বিন্দুর মোট শক্তির সমান। আবার যখন সি বিন্দুতে চলে আসছে সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ এ বি সি প্রত্যেকটা পয়েন্টে সে শক্তি নিত্যতার সূত্র মেনে চলছে। এখান থেকে কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে। এই প্রসেসটা যারা বুঝবেন ওই ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আশা রাখি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব সরল দোলকের ক্ষেত্রে সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা কিভাবে, এটা আমরা একটু দেখব। সরল দোলকের ক্ষেত্রে আমি এখানে একটা সরল দোলক আঁকি। এটা হচ্ছে সেই ধীর অবলম্বন, এইটা হচ্ছে একটা সরল দোলক। এই যে অবস্থা এটা হচ্ছে তার সাম্য অবস্থা, যেই জায়গায় সে ব্যালেন্সড অবস্থায় থাকে, এটাকে আমি এ পয়েন্ট দিয়ে ডিনোট করলাম। এখন মনে করি একটি সরল দোলককে আমরা টেনে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছি, এই জায়গা পর্যন্ত নিয়ে আসছি, এটাকে আমি ডিনোট করলাম সি পয়েন্ট দিয়ে, মানে সর্বোচ্চ বিস্তার। টেনে এইখান থেকে এ থেকে টেনে সি পর্যন্ত আনছি, তারপর ছেড়ে দিলে সেটা দুলতে থাকবে। তো এটা হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার পজিশন। আর আমরা জানি বিস্তার পজিশনে তার বেগ কি হয়, শূন্য থাকে। আর যখন এই দুলে দুলে আবার এই জায়গায় আসবে, এ অবস্থানে এটা সাম্য অবস্থায় তার বেগটা কি থাকে, সর্বোচ্চ থাকে। তারপর যখন উপর দিকে উঠে ধীরে ধীরে আবার বেগটা কি হ্রাস পেতে থাকে। তাহলে সর্বোচ্চ বিস্তার পজিশনে তার বেগ শূন্য, ওই বিস্তার পজিশনকে আমি সি দিয়ে নোট করলাম, সাম্য অবস্থাকে এ দিয়ে নোট করলাম। আরেকটা অবস্থা মনে করি এটা হচ্ছে গিয়ে এই জায়গায়, এইটুকু, এটাকে আমি বি দিয়ে ডিনোট করলাম। এখন আমরা এই যে সরল দোলকের এটা হচ্ছে গিয়ে বব, এটাকে কি বলে, বব এ অবস্থান আছে, বি অবস্থানে আছে, সি অবস্থানে আছে। এই তিনটা অবস্থানে তার মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি দেখব সমান আসে কিনা। এক্ষেত্রে অবশ্যই সমান আসবে, কারণ সরল দোলকও যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে। এটা আমরা এখন প্রুফ করব। আচ্ছা, এখন এটা যদি সাম্য অবস্থা হয়, সাম্য অবস্থা থেকে আমরা সরল দোলকের উচ্চতা হিসাব করব। সাম্য অবস্থা হচ্ছে যে অবস্থায় সেই ভ্যালেন্স থাকে। তো সাম্য অবস্থায় উচ্চতা h=0, এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এবং যখন সে বি অবস্থানে আছে, সে সাম্য অবস্থা থেকে কতটুকু উচ্চতায় আছে, এটাকে আমি ডিনোট করলাম এন দিয়ে। তাহলে এবং এই উচ্চতা কতটুকু হবে, এ থেকে এন সেটা কত হবে এন। আবার যখন সর্বোচ্চ বিস্তার পজিশনে আছে সেটা কতটুকু থাকবে, এই যে এইখান থেকে নিচ পর্যন্ত। তো এ থেকে হিসাবটা করতে হবে, তো এ থেকে ওই উচ্চতাকে ধরলাম এম। তাহলে আমরা বলতে পারি এ অবস্থান সাম্য অবস্থায় উচ্চতা 0, আর যখন বি অবস্থান থাকলো সেটা সাম্য অবস্থা থেকে এন উচ্চতায় থাকলো। আর সর্বোচ্চ বিস্তার পজিশন সি অবস্থানে যখন থাকলো সেটা সাম্য অবস্থা থেকে এ এম উচ্চতায় থাকলো। তো এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। তো প্রথমে আমরা এ অবস্থানের ক্ষেত্রে দেখি তার বিভব শক্তি কত হয়। যেহেতু এ অবস্থানে উচ্চতা শূন্য হলে বিভব শক্তি কি হবে, শূন্য হবে। কেন উচ্চতা শূন্য, সাম্য অবস্থা থেকে উচ্চতা কাউন্ট করতে হয়, এটাই হচ্ছে গিয়ে তার মেইন পয়েন্ট, যেখান থেকে আমরা উচ্চতা শুরু করব। তাহলে এখানে 0 থেকে স্টার্ট করতে হবে, তার মানে উচ্চতা 0 হয়, এ বিন্দুতে তার বিভব শক্তি 0। তাহলে আমরা বলতে পারি এ বিন্দুতে বা এ অবস্থানে, যেটাই বলি এ বিন্দুতে বিভব শক্তি, ওটাকে আমরা পি এ দিয়ে ডিনোট করি, এটা হবে 0। এ বিন্দুতে গতিশক্তি কত হবে, কে এ সমান কি হয়, মনে করি এই যে সরল দোলক যার ভর হচ্ছে স্মল এম, তাহলে কে সমান কি হবে, হাফ এম। এটা হচ্ছে সরল দোলকের বব। আচ্ছা, তো ববের ভরটাকে আমরা সরল দোলকের ভর হিসেবে বিবেচনা করি, এটা হচ্ছে এম। তাহলে হাফ এম এখন হবে এই জায়গায় কি হবে, ভি স্কোয়ার। তো আমি এই জায়গায় লিখি ভি স্কোয়ার, তাহলে হাফ দিলাম এম দিলাম। আচ্ছা, ভি স্কোয়ার
এ অবস্থানে তার বেগটা কিন্তু সর্বোচ্চ থাকবে। যখন আমি সরল দোলককে টেনে ছেড়ে দিব সে দুলতে দুলতে কিন্তু এদিকে আসবে, যখন এই পজিশনে আসবে তখন তার বেগ সর্বোচ্চ থাকবে। এখন আপনারা চিন্তা করে দেখেন, যখন সে এই যে বিস্তার পজিশন সি থেকে এতে আসলো, কতটুকু দূরত্ব অতিক্রম করে আসলো? এম দূরত্ব অতিক্রম করে আসলো। তাহলে এই যে এই জায়গায় যদি আমরা ভি এর মানটা বের করতে চাই, ভি স্কোয়ার সমান আমরা কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2g। এখন সে এই সি থেকে এতে আসছে কতটুকু দূর করে? এ থেকে এম। তাহলে এটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? এ এম দিয়ে ডিনোট করব। এই জিনিসটা আমরা মাথার মধ্যে রেখে দিব। আবার সি পজিশন তার আসবে কি ছিল? 0। তাহলে ইউ স্কোয়ার মান কত হবে? 0। তাহলে কি থাকবে? হাফ এম। ইউ তো 0, কারণ সি থেকে শুরু করছে, আদি বেগ 0 ছিল। তাহলে কি থাকবে? এইটুক তো 0 হয়ে গেল। তাহলে কি থাকবে? ইন্টু 2g, সাথে হচ্ছে গিয়ে এ এম। এই 2 কাটা গেল, তাহলে কি থাকবে? এম জি, সাথে কি? এম এন ইন্টু এ এম। এইটা থাকলো। তাহলে আমরা এ বিন্দুতে কি পেয়ে গেলাম? তার গতিশক্তি পেয়ে গেলাম। তাহলে লিখি এ বিন্দুতে মোট শক্তি। এ বিন্দুতে মোট শক্তিকে আমরা ই এ দিয়ে ডিনোট করি। ই এ সমান কি হবে? ই পি এ প্লাস ই কে এ। ই পি এ কত? 0। ই কে কত? এম জি ইন্টু এ এম। এটা আমরা পেয়ে গেলাম এ বিন্দুতে মোট শক্তি এম জি ইন্টু এ এম। আচ্ছা, এখন আমরা এ পজিশন পরে বি পজিশন নিয়ে হিসাব করব। তো বি পজিশনে যদি আমরা বিভব শক্তি বের করতে চাই, সে বি পজিশনে কতটুকু উচ্চতায় আছে? সাম্য অবস্থা থেকে এন উচ্চতায়। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি, ওটাকে আমরা ডিনোট করি ই পি বি দিয়ে, সেটা হবে এম জি। এখন দেখি সাম্য অবস্থা থেকে বি পয়েন্টে সে এ এন উচ্চতায় আছে, তাহলে এটা কত হবে? ইন্টু এ এন। আচ্ছা, এখন আমরা পেয়ে গেলাম বি অবস্থানে বিভব শক্তি। এখন বি অবস্থানে যদি আমরা গতিশক্তি বের করতে চাই, দেখেন সে বি পজিশনে আসছে কই থেকে? যখন টেনে সি থেকে ছেড়ে দিছি, সি থেকে সে বিতে আসছে। তো সি থেকে বিতে আসছে কতটুকু দূরত্ব অতিক্রম করে? এম এন দূরত্ব করে। সি লেভেল হচ্ছে এম, আবার বি লেভেল কি? এন। তাহলে সি থেকে বিতে আসছে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? এম এন। তাহলে এখন আমরা যদি বি বিন্দুতে গতিশক্তি বের করতে চাই, তাহলে বি বিন্দুতে গতিশক্তি ই কে বি সমান কত হবে? হাফ এম ভি স্কোয়ার। ওটাকে আমি ভি ওয়ান স্কোয়ার দিই। আচ্ছা, হাফ দিলাম, এম দিলাম। এই ভি ওয়ান স্কোয়ার জায়গায় আমরা কি বসাইতে পারি? ইউ স্কোয়ার প্লাস 2g। এখন সে সি থেকে বিতে আসছে কতটুকু দূরত্ব করে? এম এন। এম এন দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি এই জায়গায় লিখবো কি? এম এন। এম এন, এটুকু আমরা বুঝে গেলাম। এখন এই ইউ এর মান কত? 0। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি? হাফ এম ইন্টু কি? 2g এম এন। এম এন সমান কি? এম এন সমান হচ্ছে এ এম মাইনাস এ এন। তাহলে আমি এম এন এর জায়গায় কি লিখতে পারি? এ এম মাইনাস এ এন। এ এন লিখে দিলাম। কারণ একটু খেয়াল করে দেখেন, এম এন হচ্ছে এইটুক আর এম হচ্ছে এইটুক। এই টোটাল থেকে যদি আমরা এইটুক বিয়োগ করে দিই, তাহলে এম এনটা পেয়ে যাই। এই জন্য আমি টোটাল এ এম থেকে এ এন বিয়োগ দিছি, এম এন পেয়ে গেছি। এই যে এম এন, এটুকু আমরা লিখতে পারি। এখন 2 কাটা যাবে, কাটা গিয়ে কি থাকবে? থাকবে হচ্ছে গিয়ে এম জি, সাথে কি হবে? ওই এম জি আছে, এই এম জিটা গুণ হয়ে যাবে কার সাথে? এম এর সাথে। তাহলে এম জি ইন্টু এ এম, ঠিক আছে? আচ্ছা, মাইনাস দিয়ে এই যে এম জির সাথে কি গুণ হবে? এ এন। তাহলে এম জি ইন্টু কি? এ এন। এই তো পেয়ে গেলাম। তাহলে আমরা বি বিন্দুতে বিভব শক্তি পেয়ে গেছি, বি বিন্দুতে গতিশক্তি। সুতরাং লেখা যায় বি বিন্দুতে মোট শক্তি ই বি সমান কি হবে? ই বি সমান হবে ওই যে এম জি ইন্টু এ এন প্লাস এম জি ইন্টু এ এম মাইনাস এম জি ইন্টু এ এন। এখন
প্লাস mg ইন্টু an, এইটা আর এটা কাটা গেল, তাহলে কি থাকবে mg am। তাহলে আমি পেয়ে গেলাম এখানে সেটা হচ্ছে গিয়ে mg ইন্টু am। তাহলে আমরা বলতে পারি বি বিন্দুতে মোট শক্তি কত আসছে mg ইন্টু am, যেটা এ বিন্দুর মোট শক্তির সমান। এখন আমি সি বিন্দুতে মোট শক্তি বের করতে চাচ্ছি, তো আগে বের করি। সি বিন্দুতে দেখেন সর্বোচ্চ বিস্তারে বেগ শূন্য, বেগ শূন্য হলে কি গতিশক্তি শূন্য হয়, তাহলে সি বিন্দুতে গতিশক্তি ই কে সি সমান হবে 0। কারণ সি বিন্দুতে বিভব শক্তি কত হবে, সি বিন্দুতে ইপিসি, এই সাম্য অবস্থা হতে সি বিন্দু কতটুকু উচ্চতায় আছে, দেখেন সি লেভেলটা হচ্ছে এম বরাবর, তাহলে সাম্য অবস্থা থেকে এম উচ্চতায় আছে, তাহলে কি হবে এম জি ইন্টু এ এম। তাহলে সুতরাং বলা যায় সি বিন্দুতে মোট শক্তি ই সি সমান কত আসবে, ই কে সি প্লাস ইপি সি, ই কে সি কত 0 আর ইপিসি কত এম জি সাথে হচ্ছে গিয়ে ইন্টু এ এম। তাহলে মোট শক্তি পেয়ে গেলাম এম জি ইন্টু এ এম। তাহলে দেখাই যাচ্ছে এ বিন্দুতে মোট শক্তি এম জি ইন্টু এ এম, বি বিন্দুতে মোট শক্তি এম জি ইন্টু এ এম এবং সি বিন্দুতে মোট শক্তি এম জি ইন্টু এ এম। তার মানে যান্ত্রিক শক্তি প্রত্যেকটা পয়েন্টে সেম থাকলো, আর যান্ত্রিক শক্তি প্রত্যেকটা পয়েন্টে সেম থাকাই মানে হচ্ছে সে শক্তির নিত্যতা সূত্র মেনে চলছে। তো আশা রাখি আপনারা সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তি নিত্য সূত্রটা বুঝতে পারছেন। প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি সেম থাকবে, তবে শক্তির রূপান্তর হবে একটি অবস্থা থেকে অন্য অবস্থায়। এ অবস্থায় মোট শক্তি ছিল গতিশক্তি, যখন বি অবস্থায় আসছে গতিশক্তিটা মানে এ অবস্থানে মোট শক্তি ছিল গতিশক্তি, আর বি অবস্থানে গতিশক্তিও ছিল বিভব শক্তি ছিল, আর সি অবস্থানে সমস্ত শক্তি ছিল বিভব শক্তি। তো এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। এখান থেকে বিভব শক্তিটা কিসে হ্রাস পাইছে, এখানে বিভব শক্তি ছিল, যখন বিতে আসছে বিভব শক্তি কমছে গতিশক্তি বাড়ছে, আর এতে যখন আসছে সমস্ত বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। আশা রাখি সবাই এই জিনিসটা বুঝতে পারছেন। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্রের ব্যবহার। তো আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রের ব্যবহারটা দেখব এবং কিভাবে সর্বোচ্চ উচ্চতা বের করা যায় সেটা আমরা দেখব। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা, মনে করি একটি বস্তুকে ভূমি সি হতে নিক্ষেপ করা হলো, সে সর্বোচ্চ উচ্চতা এ বিন্দুতে উঠল। আচ্ছা, একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয়, যতই উপরের দিকে উঠতে থাকে তার বেগটা হ্রাস পেতে থাকে এবং সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর তার বেগটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। শূন্য হয়ে যাওয়ার পর সেটা আবার নিচের দিকে পড়তে থাকে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা মাথার মধ্যে রাখবো। সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগটা ভি ইকুয়ালস টু কি হবে, 0 হবে। আচ্ছা, আর সি বিন্দুতে কোন জিনিসটা শূন্য হবে, সি বিন্দুতে উচ্চতা এইচ ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখন নিক্ষেপের শুরুতে অর্থাৎ ভূমিতে ভূমিতে বস্তুর বিভব শক্তি EP1 সমান হচ্ছে গিয়ে 0, কারণ নিক্ষেপ করা হয়েছে ওই সি থেকে, তো সিতে তো উচ্চতা শূন্য হওয়ার কারণে বিভব শক্তি শূন্য। এবং নিক্ষেপের শুরুতে গতিশক্তি অর্থাৎ ভূমিতে গতিশক্তি ই কে বা নিক্ষেপের শুরুতে বলা যায় EK1 সমান কি হবে, হাফ এম ইউ স্কোয়ার। ধরে নিলাম ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, নিক্ষেপের শুরুতে ভূমিতে বিভব শক্তি শূন্য, গতিশক্তি হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে মোট শক্তি যদি আমরা লিখি E1 দিয়ে, তাহলে E1 সমান কত হবে, EP1 প্লাস EK1 সমান কত হবে, 0 প্লাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে কি বলা যায়,
হাফ এম ইউ স্কোয়ার, এটুকু আমরা পেয়ে গেলাম। এখন যখন সেটাকে নিক্ষেপ করা হয়েছে, যতই উপর দিকে উঠতেছে তার বেগটা হ্রাস পাচ্ছে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বেগটা কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ এ অবস্থানে, এটা তো ছিল হচ্ছে গিয়ে নিক্ষেপের শুরুতে সি অবস্থানে, সিতে, আর সর্বোচ্চ উচ্চতা এতে বেগ শূন্য হয়ে যাওয়ার কারণে গতিশক্তি শূন্য। তাহলে এতে বা এ বিন্দুতে বলা যায়, কি বলা যায়, ই কে টু সমান হচ্ছে গিয়ে 0। বাট আমরা যদি এতে ইপি অর্থাৎ বিভব শক্তি EP2 হিসাব করি, সেটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, ধরে নিলাম এই টোটাল উচ্চতা হচ্ছে ক্যাপিটাল এইচ। তাহলে কি হবে, বিভব শক্তি হিসাব করা হয় ভূমি থেকে সে কতটুকু উচ্চতায় আছে, তাহলে mgh উচ্চতায়। তাহলে আমরা এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিব, সেটা হচ্ছে mgh উচ্চতায় আছে। তাহলে সুতরাং এ অবস্থানে মোট শক্তি E2 সমান কি হবে, EK2 প্লাস EP2 কত হবে, EK2 কত 0 আর EP2 কত mgh সমান কি mgh। এটুকু আমরা একটু মাথার মধ্যে রেখে দেবো। এটা তো ক্যাপিটাল এইচ ধরছি, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এইচ। তাহলে এখানে কি থাকবে, ক্যাপিটাল এইচ, এখানে হচ্ছে ক্যাপিটাল এইচ। এই জিনিসটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, তো যে বস্তুকে নিক্ষেপ করছি এটার ভর তো আমরা এটাকে এরকম একটু দাগিয়ে দিই, ভরটা বোঝা যাবে যে বস্তুটা, এই বস্তুর ভর হচ্ছে গিয়ে স্মল এম। এখন আমরা যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র থেকে জানি প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি কি থাকবে, সেম থাকবে, অর্থাৎ E1 এবং E2 কি থাকবে, সেম থাকবে। তাহলে শর্ত মতে যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র যেহেতু পড়তেছি, শর্ত মতে কি বলা যায়, E1 সমান E2। তাহলে আমি এখানে লিখলাম E2 আগে দিলাম, E1টা পরে দিলাম, কোনো সমস্যা নাই। E2 সমান কি আসছে, mg ক্যাপিটাল এইচ, আর E1 সমান কত আসছে, হাফ এম ইউ স্কোয়ার। এখন আমরা একটা জিনিস দেখি, এই যে এম আর এই এম কাটা যাবে, এটা গুণ আছে দিলে ভাগ, উপর নিচে এম কাটা যাবে, কাটা গিয়ে কি থাকবে, এখানে থাকলো হচ্ছে গিয়ে জি এইচ, আর এটা কি হলো, উপরে থাকবে ইউ স্কোয়ার আর নিচে কি 2, ইউ স্কোয়ার 1 সাথে গুণ হয়ে গেল। আর এইচ যদি রাখি, এই যেটা গুণ আছে দিলে কি হয়ে যাবে ভাগ, তাহলে ফাইনালি বলা যায় এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার ভাগ 2 এর সাথে জি গুণ হবে 2g। তাহলে এটাই হচ্ছে গিয়ে সর্বোচ্চ উচ্চতা। এই যে এম ভরের বস্তুকে সি থেকে নিক্ষেপ করা হয়েছে, সর্বোচ্চ উচ্চতা এইচ উচ্চতায় এ বিন্দু উঠছে, তো সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য আমরা এই সূত্রটাই ইউজ করি, এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার ভাগ 2g। ইউটা হচ্ছে যে বেগে তাকে নিক্ষেপ করা হয়। তাহলে এই যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা শক্তির নিত্যতা সূত্রের ব্যবহার করে সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্রটা নিয়ে আসলাম। তো আশা রাখি আপনারা এই কয়েকটা টপিক ভালো করে বুঝতে পারছেন। আপনারা খুব মনোযোগ দিয়ে এটা দেখবেন, একবার না বুঝলে দুইবার ভিডিওটা দেখবেন, আশা রাখি আপনাদের কোনো প্রবলেম থাকবে না। একটা কথা বলি, ফিজিক্স অথবা কেমিস্ট্রির যেই টপিকগুলো আছে বা যেই চ্যাপ্টারগুলো আছে, এগুলো যদি আমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে রিয়েল লাইফের সাথে মিলিয়ে পড়তে পারি, তো আশা রাখি এগুলোতে আর কোনো প্রবলেম থাকবে না এবং আপনারা তার রিয়েল টেস্টটা পাবেন। আল্লাহ হাফিজ।